জি7-এর আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। কারাগারে মাইল্ড স্ট্রোক করেছিলেন বেগম জিয়া, দাবি ব্যক্তিগত চিকিৎসকদের। ব্যবস্থা ঈদ সামনে রেখে ঘষামাজা করে প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। নিয়ন্ত্রণে ব্যর্থ মালিক সমিতি, বিআরটিএ-কে সড়ক পরিবহন মন্ত্রীর তিরস্কার। শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে মিয়ানমার, অভিযোগ স্থানীয়দের। সমঝোতার ভিত্তিতেই ফিরিয়ে নেওয়া হবে বললেন সূচি। এবং প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারালো সালমা বাহিনী। দেখছিলেন প্রধান শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। কানাডার কুইবেকে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন গ্রুপ অব 7 বা জি7-এর আউটরিচ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতাদের সঙ্গে স্থানীয় সময় শনিবার বেলা 11টার পর লরেন্টলি মেনোয়ারে হোটেলের সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বর্ণাঢ্য সম্মাননায় এবারের সম্মেলনের আয়োজক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বরণ করে নেন শেখ হাসিনাকে। এবারের সম্মেলনে জি7-এর সদস্য দেশগুলোর পাশাপাশি বিশ্বের সম্ভাবনাময় 15 নেতা ও জাতিসংঘ সহ 4 আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। পরে আমন্ত্রিত নেতৃবৃন্দের সঙ্গে সম্মেলনের ওয়ার্কিং সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের শক্তির বিজয় ছাড়া বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামাতকে ক্ষমতায় এনে পুনরায় আর ভুল করা যাবে না। শনিবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় গণ আজাদী লীগের ইফতার অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিভিন্ন দেশের মতোই নির্বাচনকালীন সংক্ষিপ্ত আকারে সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। ব্রিটেনে বলেন, ভারতে বলেন, মালয়েশিয়ায় দেখলেন, সব জায়গায় কিন্তু বর্তমান সরকারের অধীনে নির্বাচন হয়। জনগণ যখন ভোট দেয়, রায় উল্টানোর ক্ষমতা খুব বেশি নাই। নির্বাচনকালীন সময় নির্বাচনী সরকার যে থাকবে শুধুমাত্র দৈনন্দিন কাজ করবে, কিন্তু সমস্ত ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের কাছে। কোনো ব্যত্যয় ঘটলে সারা দুনিয়া 1 সেকেন্ডে জানতে পারবে মিডিয়ার মাধ্যমে। ভয়ের তো কিছু নাই। মুক্তিযুদ্ধের শক্তির বিজয় ছাড়া কোনো বিকল্প নাই, মনে রাখবেন। বিএনপি জামাতের জোটের কথা আমরা জানি, জ্বালাপুরের যুগের কথা আমরা জানি, হাওয়ানের কথা আমরা জানি। ওখানে ফিরে যাওয়া যাবে না, কোনো ভুল আর করা যাবে না। যদি আবার ভুল করি, বাংলার জনগণ মনে রাখবেন আবার 100 বছর পিছিয়ে যাবো বাংলাদেশকে। আন্দোলনের নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেট নিয়ে বিএনপি নেতারা অন্ধের মতো কথা বলছে। কিছু ব্যক্তি আছেন, কিছু প্রতিষ্ঠান আছেন যে তারা প্রতি বাজেটের পর এই বাজেটের কি ভুল ত্রুটি সেগুলো তুলে ধরার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। বাংলাদেশে সংবিধানের এক চুলো ব্যত্যয় হবে না। সংবিধানের আলোকে নির্বাচনকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপির মাজা শক্ত করে দাঁড়াবারও শক্তি নাই, তারা আন্দোলন করারও শক্তি তাদের নাই। আর বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ হচ্ছে আইনি লড়াই। আইনি লড়াইয়ের বিকল্প কোনো পথ নাই তাকে মুক্ত করার। বিএনপি যদি আন্দোলনের নামে আবার কোনো সন্ত্রাসের পথ বেছে নেয়, সে আগুন সন্ত্রাসের পথে হাঁটে, আবার যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, আগামী নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সুস্থ রাজনীতির সুস্থ পরিবেশ যে বিরাজ করছে সেই সুস্থ পরিবেশকে যদি আবার বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। আন্দোলনের নামে কোনো হটকারিতা যদি করেন, তার পরিণাম কিন্তু ভালো হবে না। দাবি আদায়ে উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আন্দোলন কর্মসূচি শুরু হলে সরকার বুঝতে বাধ্য হবে তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়। একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করুন, উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে এবং সেই কর্মসূচি কঠোর কর্মসূচি হবে। এটা কোনো নরম বা ওই যে ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না। এই সরকার বুঝতে পারবে যে তাদের এখন আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তিকে একত্রিত করে আন্দোলন করে এই সরকারকে বাধ্য করতে হবে, যাতে করে তারা আগামী নির্বাচন একটি নির্দলীয় সরকার অধীনে দিতে বাধ্য হন। ঈদ সামনে রেখে বাড়তি টাকার আশায় পুরনো, ফিটনেসবিহীন এবং ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষামাজা করে প্রস্তুত করা হচ্ছে চলাচলের জন্য। প্রতি বছর এই ফিটনেসবিহীন বাসের জন্যই মহাসড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হয়। সড়ক পরিবহন মালিক সমিতি নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে বলছেন, তাদেরও নির্দেশনা রয়েছে ফিটনেসবিহীন বাস মহাসড়কে না চলার। অনুপযুক্ত একটি গাড়িও যাতে চলতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। যাত্রী চাপ সামাল দিতে ঈদে বিরতিহীনভাবে চলে বাস। খোঁজ নিয়ে জানা যায়, ঈদে মহাসড়কে নামানোর জন্য রাজধানীর শতাধিক ওয়ার্কশপে চলছে লক্কর ঝক্কর বাস মেরামত। জন্মভূমির টানে চেনা মানুষের কাছে ফেরা, ঈদ মানেই তো আপন সান্নিধ্য পেতে আত্মহারা। আর এই খুশি মাঝে মাঝে ম্লান হয় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 2016 সালে ঈদ উল ফিতরে 121টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 186 জন। তার পরের বছর 2017-তে 205টি সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় 274 জনের। দুর্ঘটনার শিকার বাসগুলোর 60 ভাগেরই কোনো ফিটনেস ছিল না। তড়িঘড়ি তো করতেই হবে, ঈদের আগে ডেলিভারি দিতে হবে, গাড়ি লং এ যাবে। এই গাড়িটা মনে করেন 5 দিনের মধ্যে দিতে হইব, এরকম একটা সময় আছে। আরো 2 দিন আগে বেরিলে একটু ভালো হইতো। সামনে ঈদ, মহাজনরা গাড়ি যত দ্রুত বাই করতে পারবে তত মনে করেন মহাজনদের জন্য ভালো আর কি। বাইরে গাড়ি ঘুরে মানে রং টং তুলে আলাদার জন্য কাজ কাম করা গেছে। রং টং নতুন হয়ে গেল, ঈদের যাত্রীর চাপ হবে, আমাদের ব্যবসা ভালো হবে। কোনোভাবেই এসব ফিটনেসবিহীন বাস আসন্ন ঈদে মহাসড়কে চলতে দেয়া হবে না জানিয়ে হাইওয়ে পুলিশ বলছে, অননুমোদিত এসব বাস মহাসড়কে দেখলেই সেগুলো জব্দ করা হবে। ব্যাপক গাড়ি ধরা পড়বে যদি এই টাইপের গাড়িগুলো আসে। এই গাড়িগুলো কিন্তু আমরা আটকে ডাম্পিংয়ে প্রেরণ করে দেব এবং আমরা কোনো অবস্থাতে এইরকম জরাজীর্ণ রুগ্ন গাড়ি রাস্তায় আসাটাকে আপনার সাপোর্ট করব না। সড়ক পরিবহন মালিক সমিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করে বলছে, তাদের নির্দেশনা রয়েছে যাতে ফিটনেস নেই এমন বাস ঈদে চলতে না পারে। আমাদের নিয়ন্ত্রণে যা গাড়ি আছে তার চেয়ে বেশি আছে নিয়ন্ত্রণহীন। অসংখ্য গাড়ি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই এবং ইভেন আমি বলবো সরকারের নিয়ন্ত্রণেও নাই। সবাইকে নির্দেশনা দিয়েছি, আমরা চেষ্টা করব যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না আসে। বেহাল সড়ক, যাত্রীর বাড়তি চাপ, ফিটনেসবিহীন গাড়ি, ঘটে দুর্ঘটনা, আনন্দ রূপ নেয় বিষাদে। বিশ্লেষকরা বলছেন, যাত্রীদেরও কিছুটা সচেতনতা দরকার যাতে ফিটনেসবিহীন গাড়িতে তারা ঘরে না ফেরে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ফিটনেসবিহীন গাড়ি বন্ধে ব্যর্থ হয় বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি বিআরটিএ-কে তিরস্কার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিভিন্ন গ্যারেজই এসব গাড়ির উৎস উল্লেখ জরুরি অভিযান চালাতে নির্দেশ দেন মন্ত্রী। শনিবার সকালে রাজধানীর এলেন বাড়িতে বিআরটিএর কার্যালয়ে ঈদের প্রস্তুতিমূলক সভায় তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এছাড়া রাজধানীর 10 জন ভিআইপির জন্য সড়কে 10 লাখ মানুষ ভোগান্তির শিকার হন বলে স্বীকার করেন মন্ত্রী। এ ব্যাপারে ট্রাফিক পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। গত কয়েক বছরের তুলনায় মহাসড়কের অবস্থা ভালো থাকায় ঈদের সময় সড়কে যানজট সৃষ্টি হবে না বলেও আশ্বাস দেন ওবায়দুল কাদের। ফিটনেসবিহীন গাড়ির উৎস আমি মেট্রোপলিটন পুলিশকে বলবো, আপনাদের নাকের ডগা দিয়ে কিন্তু এই গ্যারেজগুলোতে আনফিট গাড়ি তৈরি হচ্ছে। বিআরটিও নাকে তেল দিয়ে ঘুমান। কোনো গ্যারেজে বিআরটিএর ম্যাজিস্ট্রেট কখনো গেছে এটা আমার জানা নেই। ও কখন আমার সঙ্গে গেছে, কোথায় গেছিল গ্যারেজ ছিল সিলুলে দশাও না, সিরিয়াস হতে হবে। এখন লোক দেখানো একটা অভিযান চালিয়ে লাভ নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানেই ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তির প্রতিদিনের চিত্র। মহাসড়কের বিভিন্ন এলাকায় খানাখন্দ এবং চলমান কাজের কারণে প্রতিবন্ধকতারও শেষ নেই। প্রকল্প পরিচালক বলছেন, কয়েকটি সেতু, ওভারপাস এবং আন্ডারপাস ছাড়া রাস্তার কাজ প্রায় শেষ হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকলে কোনো ভোগান্তি ছাড়াই ঈদে মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে বলেও দাবি করেন তিনি। কাদির তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত বিগত কয়েক বছর ধরে 4 লেন প্রকল্পের কাজ চলছে। এ কারণে উত্তরবঙ্গ সহ 23টি জেলার মানুষকে প্রতিনিয়ত পড়তে হয় ভোগান্তিতে। ঈদকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা এবং যানজট কমাতে 4 লেন প্রকল্পের কাজ প্রায় 60% সম্পন্ন হয়েছে। এবারের ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে নির্মাণাধীন ব্রিজগুলো যান চলাচলের উপযোগী করার দাবি যাত্রী এবং গাড়ি চালকদের। ওয়ান ওয়ে রাস্তা, এক মুহূর্তে গাড়ি ঢুকে আরেক মুহূর্তে যায়, আরেক মুহূর্তে ঢুকে আরেক মুহূর্তে যায়, এইভাবে যান সৃষ্টি ওখানে। এখন তো বৃষ্টির মৌসুম, এই মুহূর্তে কাজ যেভাবে চলছে তাতে যদি একটা পর্যায়ে না আসে তাহলে যানজট অবশ্যই হবে। গাড়ি এরকম কাট করতে যায়, অনেক গাড়ি এদিক সেদিক পল্লি খায় রয়েছে, উল্টায় রয়েছে। এরকম অবস্থায় আমরা খুব বিপদের ভিতরে বর্তমান চলাচল করতেছি। খারাপ জায়গাগুলো তারা হইলো কিছু রাবিশ বিছাইয়া জায়গাটা চলার মতো একটা পরিবেশ তৈরি করে দিই। এদিকে ঘরমুখো যাত্রীদের মহাসড়ক এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের এখানে বাড়তি জনবল এখানে রাখা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমাদের অংশে প্রায় 38 থেকে 40টা মোটরসাইকেল মোবাইল কাজ করবে। একই সাথে অনেকগুলো পিকেট বিভিন্ন জায়গায়, যেখানে ইন্টারসেকশন, বিভিন্ন বাইপাস, ফিডার রোড রয়েছে, এইসব জায়গায় পিকেট থাকবে। আসন্ন ঈদ উল ফিতরে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকলে মানুষ নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন আপনার আন্ডার কনস্ট্রাকশন রোডে যখন এক জায়গায় একটা লেয়ারের কাজ শেষ হয় আর একটা লেয়ারের কাজ আরেক জায়গায় থাকে, এখানে একটা অসমতল অংশ থাকে। এই অসমতল অংশগুলো আমরা র্যাম্প করে আমরা ঈদের আগেই এগুলা ঠিক করে দেব। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে, এখানে যানজট হওয়ার কোনোই আশঙ্কা নাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন প্রায় 25,000 গাড়ি চলাচল করে, আর ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 3 গুণ, 75 থেকে 80,000-এ। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রবাসের সময় আরও থাকছে। রাজধানীতে ইনফিনিটির শোরুমে লরিয়েলের অবৈধ কসমেটিক্স বিক্রির দায়ে 2.5 লাখ টাকা জরিমানা। গুলশানে ফিশ অ্যান্ড কো ও বাটন রোজকে 9 লাখ টাকা দণ্ড। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 5 জুন মাইল্ড স্ট্রোক করেছিলেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। শনিবার বিকেলে পুরাতন কারাগারে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে আসেন ব্যক্তিগত 4 চিকিৎসক FM সিদ্দিকী, ওয়াহিদুর রহমান, MA কুদ্দুস ও মোহাম্মদ আল মামুন। কারাগার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। প্রায় 1.5 ঘন্টা পর বেরিয়ে এসে চিকিৎসকরা বেগম জিয়ার শারীরিক অবস্থা সাংবাদিকদের জানান। জুনের 5 তারিখে উনি হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন দুপুরবেলা 1টার সময়, এবং প্রায় 5-7 মিনিট উনি আনকনশাস ছিলেন। এখন আমরা চেক করে যেটা দেখেছি সেটা হচ্ছে এটাকে বলে TIA, একটা মাইল্ড ফর্মে একটা স্ট্রোকের মতো হয়েছে বলে মনে হচ্ছে। যদি TIA কারো হয় তাহলে সেটা ইন্ডিকেট করে যে সামনে তার একটা বড় ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ইউনাইটেড হসপিটালে ওনাকে যদি খুব দ্রুত সেখানে ভর্তি করার জন্য আমরা একটা সাজেশন দিয়েছি অ্যাজ এ ফিজিশিয়ান, এবং এটা খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করছি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বেগম খালেদা জিয়া তিনি কমপ্লেইন করেছেন, তিনি বলেছেন তিনি নাকি পড়ে গিয়েছিলেন, ফেইন্ট হয়ে গিয়েছিলেন, এইরকম একটা কথা তারা বলছেন, কিন্তু এইটার কেউ দেখেননি। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন যে তার কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর জন্য ব্যবস্থা করার জন্য আমাদের সিভিল সার্জেন্টের কাছে লিখে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী এখন ব্যবস্থা নেব। তাকে সর্ববৃহৎ হাসপাতাল এবং যেখানে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হাসপাতাল, সেখানেই আমরা নিতে পারার জন্য আমরা সবসময় চেষ্টা করব। মিয়ানমার আন্তর্জাতিক মহলের নজর ও চাপ এড়াতে সীমান্তের তমব্রুর শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের ঠেলে দিতে চায় বাংলাদেশে। সীমান্তে দেশটির গুলিবর্ষণ, ঘন ঘন মাইকিং, অতিরিক্ত সৈন্য সমাবেশ সহ নানা তৎপরতায় এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসন বলছে শূন্য রেখা থেকে রোহিঙ্গাদের সরাতে এটা মিয়ানমারের একটা কৌশল। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট।
মিয়ানমারের সব দৃষ্টি এখন বান্দরবানের তমরু সীমান্তের শূন্যরেখায়, যেখানে বসবাসরত প্রায় ৪,৫০০ রোহিঙ্গাকে সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। গেল মার্চ থেকে কয়েক দফা রোহিঙ্গাদের সরাতে মাইকিং করে মিয়ানমারের সীমান্তরক্ষীরা, যা এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, অতিরিক্ত সৈন্য সমাবেশ সহ নানাভাবে ভয়ভীতি দেখানোর তৎপরতা চলছে সমানতালে। ফলে দেশহীন এসব মানুষের মাঝে বেড়েছে আতঙ্ক। বারবার আর নজর দিকে আল্লাহ বলে হলে আর ইয়ান তো বর্মাত কেন ফিরে দেখি পারি আর নিজের দেশের মহাব্বতে আর নজর দিয়ে আনতুন এরকম কি দিয়ে গুলির আওয়াজ দিছে তাহলে এটা ক্যাম্পর উত্তর আর গুলি মারি মানুষ হলার এটা সিমাতে ফেটিং মাঝে গুলি হয়েছে দেন আছে এর আগে। রোহিঙ্গা সংকট দেখতে আসা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বা দেশের প্রতিনিধিরা অনেকেই যাচ্ছেন শূন্যরেখায়। তাই তাদের দৃষ্টি সরাতে মিয়ানমারের এটা কৌশল বলে মনে করছেন স্থানীয় এ নেতা। জিরো লাইনে যারা আছে তারা তো চাচ্ছে জিরো লাইনে তারা থেকে সেখান থেকে তাদের স্বদেশে ফেরত যাওয়ার জন্য, কিন্তু কৌশলে তারা সেনাবাহিনী দিয়ে তাদেরকে হুমকি দুমকি দিচ্ছে যাতে তারা তাদের দেশে ফেরত না গিয়ে আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। আর জেলার এ শীর্ষ কর্মকর্তা জানালেন, শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে মিয়ানমার অপকৌশল অবলম্বন করছে। কোনো সন্ত্রাসী কোনো সংগঠনের, কোনো বিদেশি এবং দেশি কোনো সংগঠনের, সন্ত্রাসী সংগঠনের জায়গা বাংলাদেশে নাই, এবং সরকার সে ব্যাপারে জিরো টলারেন্স তারা আছে, সে আর্টসা হোক আর যে হোক। সুতরাং সে ব্যাপারে মায়ানমারের যে নিজস্ব হয়তো কৌশল হতে পারে এটা। মিয়ানমার সীমান্তরক্ষীদের এ আচরণ নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য না দিলেও সীমান্তে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে বাংলাদেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই। এক্ষেত্রে মিয়ানমার বিদেশি পরামর্শকের সহায়তা নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম আসাহি শিম্বুনকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সুচি। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ায় মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের মধ্যে বৈঠক হয়েছে। শুক্রবার রাজধানী নাইপিদোতে ওই বৈঠকে অং সান সুচি ও সেনাপ্রধান মিং অং হ্লাং উপস্থিত ছিলেন। এতে জাতীয় নিরাপত্তা সহ রোহিঙ্গা সংকটের অভ্যন্তরীণ তদন্ত নিয়েও আলোচনা হয়। 2016 সালে সুচির নেতৃত্বাধীন সরকার গঠনের পর তৃতীয়বারের মতো এই বৈঠক হলো। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের চুক্তির পর এই বৈঠক হলো বলে জানিয়েছে গণমাধ্যম। টাঙ্গাইলে কুড়িয়ে পাওয়া মাদকদ্রব্য ফেলে দেয়ায় এক শিশুকে ব্যাপক মারধর করেছে এক মাদকসেবী। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিথিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ভুয়াপুরের মাইজবাড়ি এলাকায় একটি সিগারেটের প্যাকেট ভর্তি মাদকদ্রব্য কুড়িয়ে পায় 5 বছরের শিশু নাইম। না বুঝে সে প্যাকেটে রাখা মাদকদ্রব্য নষ্ট করে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ব্যাপক মারধর করে মাদকাসক্ত শিথিল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত শিথিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শিথিলে ধরে নিছে, ধরে নেওয়ার মধ্যে থার পাইছে আর মাথা নাতি মারছে, নাতি মানে গলা ধরে মধ্যে কচু খেতে মধ্যে ডাল মারছে। আমার পোলা কি পেকেট ধরে ফালাই দিছে আর গুড়া ড্রাইভার সারা বারা করে ফালাই দিছে। এনতে গাড়ি নিয়ে হেরে আমার পোলারে বলেন না ছড়াইছে। চুকু বিচারছে আমি আমার পোলার জন্য। আমাদের গাড়িটার মধ্যে হ্যাঁ নেশামুক্ত চাই। ঘটনার পর থেকে ও কথা বলতেছিল না এবং গায়ে হালকা জ্বর ছিল। তা আমরা ওকে ভর্তি রাখি এবং সেই অনুযায়ী চিকিৎসা দেই। এখন ও শঙ্কামুক্ত আছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর প্রেক্ষিতে আমরা আমার অফিসার পাঠিয়েছি ঘটনাস্থলে এবং অফিসার তদন্ত গেছে। ওখান থেকে আসার পরে সে যা পায় সেইভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত শিথিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানায় তার পরিবার। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রবাসী সময়ে আরও থাকছে। নিউ ইয়র্কে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও এক। বাংলাদেশ কমিউনিটিতে শঙ্কা ও ক্ষোভ। রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিক নিহতের ঘটনায় কনকর্ড কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করে শ্রম মন্ত্রণালয়ের কারখানা পরিদর্শকও যথেষ্ট সতর্কবার্তা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার প্রমাণ পেয়েছেন। শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও মামলা হয়নি।
শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৫ নম্বরে নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ডের তত্ত্বাবধানে নির্মিত ১৩ তলার এই ভবনের ১২ তলায় বাঁশের তৈরি মাচায় কাজ করছিল শ্রমিক সাইদুর, মনির ও মোকলেসুর। হঠাৎই মাচা ভেঙে নিচের তলায় পড়ে মারা যান এই ৩ শ্রমিক। হঠাৎ একটা শব্দ হলো যে মাছটা ভেঙে নিচে পড়ে গেছে। উপরে থেকে যখন সিলে যখন সাউন্ড পাওয়া যায় তখন দৌড় করে গেছি, দৌড় করে গেটে যায় দেখি ওরা মনে করেন যে গেটে এনে হেরে এই অবস্থা। শুক্রবারের ওই ঘটনার স্থান পরিদর্শনে আসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিদর্শক। সেফটি ব্যবস্থা ছাড়া কাজ করায় ২০০৬ সালের শ্রম আইন লঙ্ঘিত হয়েছে বলে নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করা হয়। শ্রমিকদের বড় একটা হাইরাইজ বিল্ডিং এ কাজ করার জন্য যে প্রাথমিক তাদেরকে মানে সেফটি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কথা, এগুলো দেওয়া হয়নি। এখানে সম্পূর্ণরূপে আইনের ব্যত্যয় ঘটছে, যেখানে এখানে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের এক স্বজন জানান কনকর্ড কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। কোনো হেলমেট নাই, কোনো কোমরে সেফটি বেল্ট নাই, তাই সে যদি পড়ে যাইতো যে ঝুলন্ত অবস্থা থাকতো। এটা সম্পূর্ণ কন্ডাক্টর, ফোরম্যান এবং কনকর্ড কোম্পানি এরাই সবচেয়ে দায়ী। এদিকে শনিবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে হাবিব নামে এক শ্রমিক নিহত হন। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবার গ্রীষ্মের শুরু থেকে রাজধানীতে বেড়েছে শীতল যন্ত্রের চাহিদা। চলতি বছর বৃষ্টি বেশি, তারপরও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ কারণে একটু শীতলতার পরশ পেতে সব শ্রেণী পেশার মানুষই ছুটছেন ইলেকট্রনিক পণ্যের দোকানে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। প্রখর রোদ, মাঝে মাঝেই মেঘের ঘনঘটা। গ্রীষ্মের শুরু থেকেই এবার ঢাকার আবহাওয়া এমন। পঞ্জিকার পাতা অনুযায়ী গ্রীষ্মের শেষ সময় চলছে, তারপরও ভ্যাপসা গরমে কষ্টের শেষ নেই নগরবাসীর। গরম থেকে মুক্তি পেতে উত্তরার লায়লা হাজির হয়েছেন দেশীয় একটি কোম্পানির শোরুমে। উদ্দেশ্য, তুলনামূলক কম দামে এসি কিনবেন তিনি। আমি এখানে আগেও এসেছি উত্তরার এই ট্রান্সকমের শোরুমে। আমি এখান থেকে টিভি নিয়েছিলাম আগে, তারপর রাইস কুকার নিয়েছি, আরো জিনিসপত্র নিয়েছি এখান থেকে। এখন এসি দেখতে আসছি, প্রচন্ড গরম পড়ছে না, এই জন্য একটা এসি দেখলাম, পছন্দ হলে নিব। শুধু লায়লা নন, তার মতো অনেকেই গরম থেকে বাঁচতে সাধ্যমতো চেষ্টা করছেন। এসি ছাড়াও বিক্রির তালিকায় রয়েছে ফ্যান, এয়ার কুলার ও চার্জার ফ্যান। রাজধানীর বায়তুল মোকাররম, মিরপুর, মোহাম্মদপুর বা উত্তরা সব জায়গাতেই একই চিত্র। তবে স্বাদ আর সাধ্য নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরম পড়ছে, মধ্যবিত্তের জন্য এসিগুলির দাম কমানো উচিত। চার্জার ফ্যান ঠেকার কাম চালানোর জন্য বিদ্যুৎ চলে গেল, এই জন্য কিনতে আসা। বিভিন্ন শোরুমের বিক্রেতারা খুশি এবারের বিক্রিতে। কর্তৃপক্ষগুলো বলছেন তারা নানা অফার নিয়ে হাজির হয়েছেন ক্রেতার কাছে। আমরা আমাদের খুবই কনভিনিয়েন্ট এবং কম্পিটিটিভ প্রাইসে খুব ভালো কোয়ালিটির এসি দিচ্ছি। যেরকম ট্রান্সটেক হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড, এটা হচ্ছে গিয়ে বেস্ট কোয়ালিটিতে বেস্ট অ্যাফোর্ডেবিলিটি আমরা এনশিওর করছি। এছাড়াও তো বাইরের ব্র্যান্ড রয়েছে, যেমন হোয়ার্লপুল, প্যানাসনিক, হিটাচি। এগুলো আপনারা 1 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত 0% ইন্টারেস্টে কিনতে পারবেন। ট্রান্সকম ডিজিটাল থেকে আমরা এসির জন্য স্যামসাং এর যে ব্র্যান্ডটা করছি, তার জন্য আমরা প্রায় 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া আছে। স্যামসাং আপনারা জানেন যে এটা 8 পোল টেকনোলজি, সবচেয়ে বেশি ফাস্ট কুলিং করবে এবং সাথে ইনভার্টার আছে। সো সেই জন্য এনার্জি সেভিংটা অনেক বেশি হচ্ছে। শুধু এবারে নয়, ফি বছরই বাড়ছে এসব পণ্যের বিক্রি। কারণ হিসেবে আবহাওয়া অফিস বলছে প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা, গলছে বরফ, পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু। এসব কারণে উষ্ণ হচ্ছে ধরিত্রী। ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, তারপরে আমরা হিউজ ফুয়েল কনজিউম করছি। মেনলি এটাই আপনার মেন কারণ, যে টেম্পারেচার রাইজিং কারণে। যেহেতু সাময়িকভাবে প্রযুক্তি পণ্যের উপর নির্ভরশীল হতেই হচ্ছে, তাই এসবের দাম সহনীয় রাখার দাবি নাগরিক মানুষের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সাভারের হেমায়েতপুরে ঢাকা 2 আসনের তেঁতুলঝোড়া আমিনবাজার ভাকুরতা ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সাভারের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে ইফতারে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী। শুল্ক ফাঁকি দিয়ে লরিয়েল সহ বেশ কয়েকটি বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী বিক্রি এবং নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি সহ নানা অনিয়মের দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 14.5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর বেইলি রোড, শান্তিনগর এবং কাকরাইলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়া গুলশানের অভিজাত রেস্তোরাঁ ফিশ অ্যান্ড কো সহ বেশ কয়েকটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। নারী কিংবা পুরুষ, রূপ সচেতন প্রতিটি মানুষের পছন্দের তালিকায় রয়েছে লরিয়েল, ট্রেসিমি, ল্যাকমি, গার্নিয়ার সহ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী। ক্রেতার চাহিদাকে কাজে লাগিয়ে শহরের নামি দামি প্রতিষ্ঠানগুলোতে বিক্রি হয় অবৈধভাবে আনা এসব বিদেশি প্রসাধনী। শনিবার রাজধানীর বেইলি রোডের ইনফিনিটি শোরুমে গিয়ে এমন বিপুল পরিমাণ অবৈধ বিদেশি প্রসাধনীর সন্ধান পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে শান্তিনগরের টুইন টাওয়ার কনকর্ডে একই অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি। কয়েকটায় মূল্য তালিকা আছে, কয়েকটায় নাই, এমন কেন? এটা তো এখন আমরাও খেয়াল করি না, এখন তো উনি বলতেছে এটা নাই কেন। যেহেতু ওরা একটা আপনার জরিমানা করে গেল, সামনের দিনগুলোতে আপনি কিভাবে বিক্রি করবেন? আমরা আরো সতর্ক হয়ে যাবো। এখন থেকে বেস্ট অনুভূত যে ক্লাসগুলো বিক্রি করবো, যেগুলো বেস্ট অনুভূত প্রোডাক্টগুলো আছে, সেল লাগানো আছে, ওগুলো বিক্রি করবো। অনিয়মের দায়ে ইনফিনিটিকে 2.5 লাখ এবং কনকর্ড টাওয়ারের 5টি দোকানকে 20,000 করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। দেখা যায় যে লাগেজ পার্টিতে কম টাকায় তারা বিক্রি করে বেশি লাভ করছে, অথচ আমদানিকারক উনি যে যথাযথভাবে সবকিছু সরকারকে দেওয়ার পরও, রাষ্ট্রকে সব দেওয়ার পরও উনি কিন্তু লাভ পাচ্ছেন না। বৈধ পন্থায় যেন ব্যবসায়ীগণ উৎসাহিত হন সেটি নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। পরে রাজধানীর কাকরাইলের ঢাকা কাবাব বিরিয়ানি হাউসে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিকে রাজধানীর গুলশানে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং সুপার শপে অভিযান চালায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, পচাবাসী খাবার সংরক্ষণ এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ফিশ অ্যান্ড কো নামক প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা, বাটন রুজকে 4 লাখ টাকা এবং পূর্ণিমা রেস্টুরেন্টকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। একটা অভিজাত এলাকা, একটা ভালো রেস্টুরেন্ট, কিন্তু তাদের যে মান, এত বাজে মান, এটা আসলে খুবই দুঃখজনক। এখানে ডেট আছে 7/9, আবার এখানে ডেট আছে 6/10, কিন্তু জিনিসপত্র শেষ। তাহলে কি ডেট ইচ্ছা মতো বসাচ্ছে? ভোক্তার অধিকার সংরক্ষণে এমন অভিযান বছর জুড়েই চলমান থাকবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শেষ ছুটির দিনে ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়েই কেনাকাটা করেছেন তারা। এদিকে ঈদের কেনাকাটা জমে ওঠায় খুশি বিক্রেতারাও। দুয়ারে কড়া নাড়ছে ঈদ, বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। পছন্দের বাহারি নতুন পোশাকে ঈদের কেনাকাটায় ভিড় করেছেন সব বয়সী মানুষ। আমার লেহেঙ্গা পছন্দ, টপস পছন্দ, আর আমার পিঙ্ক কালারটা সবচেয়ে বেশি ফেভারিট। কাপড় কিনতে এনেছি, আমি জুতা কিনেছি, নাফিয়াপুর জন্য কাপড় কিনেছি। বাচ্চাদের জন্য টি শার্ট, শার্ট যা ভালো লাগে চোখে, কালারফুল, বাচ্চাদের কালারফুল সবই ভালো লাগে। ক্রেতারা বলছেন ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান তারা, আর বিক্রেতারা জানিয়েছেন নিজেদের সন্তুষ্টির কথা। আমার কাছে মনে হচ্ছে যে মফস্বল হচ্ছে ঢাকার জিনিসের কোয়ালিটিও একটু ভালো, দামও কম। মফস্বলে কিন্তু দাম বেশি, ওখানে আপনি খুব বেশি চয়েস করার স্কোপ নাই। বাচ্চাদের জন্য যে নিউবর্ন চিলড্রেন আইটেমগুলোই সবচেয়ে বেশি যাচ্ছে, এবং পাঞ্জাবিতে খুব ভালো যাচ্ছে। ছোটবেলায় একটা কাপড় কিনে রেখে দিতাম ঈদ আসা পর্যন্ত, এরকম একটা স্পেশাল সেলিব্রেশন যেটা আর কি, এই কারণেই একটু কেনাকাটা ঈদের সময় বেশি হয়। শেষ সপ্তাহে আরো জমজমাট হয়ে উঠবে ঈদ কেনাকাটা, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরা আর চুয়াডাঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানে তিল ধারণের ঠাঁই নেই। সবারই ঈদে চাই নতুন পোশাক। ধনী ও মধ্যবিত্তের পাশাপাশি কেনাকাটায় পিছিয়ে নেয় নিম্নবিত্তরাও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সামনেই ঈদ, তাই সাতক্ষীরা শহরের নিউ মার্কেট, চায়না বাংলা শপিং সেন্টার, বসুন্ধরা টাওয়ার ও সুলতানপুর বড়বাজার সহ কয়েকটি মার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় সরগরম এসব বিপণী বিতান। এবারের ঈদে নারীদের আকর্ষণীয় পোশাকের মধ্যে রয়েছে বাহুবলী, বাজিরাও মাস্তানি, লাসা, পার্টি ফ্রক, হুরাম সহ নানা পোশাক। ইন্ডিয়ান সাউথ কালাম চলতেছে, নেটের উপরে কাদাম চলতেছে এবং শিবনের উপরে কাজ করা চলতেছে। ইন্ডিয়ান মালের উপরে আর কি কাস্টমার বেশি ঝুঁকতেছে। অন্যবারের তুলনায় এবার কিছুটা দাম সাধ্যের ভিতরে আছে। শপিং মলে দাম অনেক বেশি, যার কারণে আমরা ছোট ছোট মার্কেটে কেনাকাটা করতে আসছি। আমি জামা
জামা কিনেছি, জুতো কিনেছি, ঈদের দিন করবো। চুয়াডাঙ্গার বিভিন্ন মার্কেটে কসমেটিক্স ও পোশাক কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। পছন্দ অনুযায়ী সাধ্যের মধ্যে পোশাক কিনতে পেরে খুশি সব বয়সী ক্রেতারা। এদিকে ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা করতে নিরাপত্তা জোরদারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। ঈদে যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারে এজন্য মার্কেটের সামনে, রাস্তায় টহল ডিউটি সহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং পোশাক এবং সাদা পোশাকে আমাদের পুলিশ পুরা শহরে ডিউটি করছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চুরি, ছিনতাই এবং মলমপাটির দৌরাত্ম্য রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার প্রবাসের খবর। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কে দুর্বৃত্তদের গুলিতে আরিফ মোহাম্মদ ইয়াকুব রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এহসানুল কবির নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে হামলার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শঙ্কা ও ক্ষোভ বিরাজ করছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। বৃহস্পতিবার রাতে ব্রুকলিনের ফ্ল্যাট বুশ ডিটমাস পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্টের নিচে গল্প করছিলেন দুই বন্ধু রনি ও কবির। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুই দুর্বৃত্ত। পুলিশ জানায় প্রথমে তাদেরকে মারধর এবং পরে গুলি ও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আরিফ মোহাম্মদ ইয়াকুব রনি নামের এক বাংলাদেশি যুবক। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কিছুই বলতে পারতেছি না, আমরা চেষ্টা করতেছি যে কিভাবে আরো ডিটেলস জানার জন্য চেষ্টা করতেছি, আর জানিও আর আমাদের কি হবে, আমরা ছেলে তো লস্ট করেই ফেলেছি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে না, আমাদের ছেলেটা মেরে ফেলছে, এটাই এভাবে আমি খবরটা পাইছি। আমি তো এখন আমার ছেলে চেহারাটাই দেখি নাই। হামলায় এহসানুল কবির নামে আহত আরও এক বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। 2016 সালে একই এলাকায় মসজিদে ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত স্প্যানিশ যুবক অস্কার মোরেলকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। এমন হত্যাকাণ্ডে স্তম্ভিত বাংলাদেশি কমিউনিটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেন সাধারণ প্রবাসীরা। সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়া এবং ফ্রান্স প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে আওয়ামী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহমেদ। জেদ্দার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও ডক্টর মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে রিয়াদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মামুন ভুইয়া। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাতসীমায় বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বাসিত হোসেনের সভাপতিত্বে এর যৌথ সঞ্চালনা করেন মোহাম্মদ রাসেল আহমেদ এবং মোহাম্মদ আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ। ইফতার মাহফিলে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশ নেন। মালয়েশিয়া বিএনপি কোতারা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এর সঞ্চালনা করেন বাদুল কারার। শনিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নিয়ে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করেন। ফেনী সমিতির আয়োজনে আরব আমিরাতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়কারী আব্দুল মান্নান। আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতেখার শুভ, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। তুচ্ছ ঘটনার জের ধরে রাজধানীর কামরাঙ্গীর চরে একটি ফলের আড়তে নুরুজ্জামান নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে 5টার দিকে সেকশনে ময়না হাজির ফলের আড়তে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান ময়না হাজির ফলের আড়তে থাকতেন এবং সেখানেই ব্যবসা করতেন। নিহতের চাচা জানান,
আড়তের পাশেই এক ব্যক্তির সাথে বাকবিতণ্ডার জেরে নুরুজ্জামানকে মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নুরুজ্জামানের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালংয়ে। আমি পানি তুলছি, তুই লুঙ্গি দিছে, এই করে দিছে, ওরে থাপ্পড় দিছে। এ নিয়ে মানে ও আবার যায়, যার বালতিতেই করছে সে তার বাপের আবার খবর দিছে। ওই ছেলের বাবা আইসা আর কি আউলো পাতালি আর 5 জন নিয়ে আইসা ইচ্ছা মতো আগে নাকি একটা থাপড় দিছে কান পেঁচা থাপড় দেওয়ার পর পড়ে গেছে বরাবর এই যে ছেলে ঘুষাইছে। ঘুষির পরে ওরা কয়েকজন ছিল, এরপর ওরাই আবার ওকে হাসপাতালে নিয়ে আইছে। তাদেরকে সার্ভাইভ করতেছি, তারা যাতে লিখিত অভিযোগ দেয়। তারা মেন্টালি এখন পর্যন্ত এফেক্টেড, হয়তো দেখা গেছে যে তারা আসবে, আসার সাথে সাথেই আমরা অভিযোগ আমরা নিই। তদন্তের যে কার্যক্রম সেটা আমরা আগে থেকেই শুরু করেছি, ঘটনা শোনার পর সে কার্যক্রম শুরুয়াত হলো, তার ভিতরে একটা অংশ। কানাডার প্রাদেশিক নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম জয়লাভ করায় মৌলভীবাজারে তার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে। কানাডার অন্টারিও প্রদেশের 42তম প্রাদেশিক নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে জয়ী হন ডলি বেগম। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 19,751 ভোট পেয়ে জয়ী হন তিনি, যা মোট ভোটের 45%। এতে উচ্ছ্বসিত ডলি বেগমের স্বজনরা, আনন্দিত ডলির গ্রাম বাজরাকোনার বাসিন্দারাও। ডলি বেগমের এই জয়কে বাংলাদেশেরই জয় বলে মনে করছেন তারা। আমরা সকল খুব খুশি হয়েছি। বাতিজি ডলি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেশন পাইয়া বিপুল ভোটে জয়ী হয়েছে। সেই জয় শুধু আমার নয়, আমার গ্রামে। কানাডার প্রতিনিধি বাংলাদেশ যদি আসিয়া সবাইকে দেখে আমরা খুব খুশি হইব। এইরকম একটা সম্মানসূচক পদ অর্জন করার কারণে আমি এই গ্রামের ইমাম হিসাবে আমরা অত্যন্ত খুশি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গার সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে G7 নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাগারে মাইল্ড স্ট্রোক করেছিলেন বেগম জিয়া, দাবি ব্যক্তিগত চিকিৎসকদের। পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ সামনে রেখে ঘষা মাজা করে প্রস্তুত করা হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, নিয়ন্ত্রণে ব্যর্থ মালিক সমিতি। BRTA-কে সড়ক পরিবহন মন্ত্রীর তিরস্কার। শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে মিয়ানমার, অভিযোগ স্থানীয়দের। সমঝোতার ভিত্তিতেই ফিরিয়ে নেওয়া হবে বললেন সুচি। এবং প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 70 রানে হারালো সালমা বাহিনী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।